একটা নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই একটা স্টেবল আপনার বিনিয়োগ পরিবেশ আসবে না, আর বিনিয়োগ না হলে চাকরির বাজার কোনো মতেই খুলবে না। বিভিন্ন সময় শোনা যায় চাঁদাবাজি এখনো চলছে, ঘুষ আছে। চাঁদাবাজির মডেলটা না বছর কি বছর ধরে হয়ে আসছে। এটা ওভারনাইট কিছু করা যাবে কি না আমি জানি না, যদি যেত তাহলে ইন্টেরিয়র গভর্নমেন্টই করে ফেলত। প্রিয় দর্শক, টিবিএস-এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশনে আপনাদের স্বাগতম। এই অনুষ্ঠানে আমরা নির্বাচন কেন্দ্রিক রাজনীতি, অর্থনীতি, সংস্কার সহ নানা বিষয়ে আলোচনা করে থাকি। আজ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিশিষ্ট ব্যবসায়ী এবং তারা দুইটা সংগঠনেরও শীর্ষ পর্যায়ের নেতা। তাদের সাথে আজ আমরা দেশের ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক অনিশ্চয়তা, নির্বাচন কেন্দ্রিক অস্থিরতা এসব নিয়ে আলোচনা করব। আসুন আমরা আগে আমাদের অতিথির সঙ্গে পরিচিত হই। আমার ডান পাশে আছেন শওকত আজিজ রাসেল, উনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি। আমার বাম পাশে আছেন ফজলে এহসান শামীম, উনি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগতম। আমি একটু জানতে চাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। ব্যবসা বাণিজ্য বিনিয়োগের প্রধান শর্ত হচ্ছে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকতে হবে। তো এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে এর ভিতরে বিভিন্ন সময় শোনা যায় চাঁদাবাজি এখনও চলছে, ঘুষ আছে, সব কিছু মিলে আপনার নিজস্ব অভিজ্ঞতাটা কি? চাঁদাবাজির মডেলটা না বছর কি বছর ধরে হয়ে আসছে। এটা ওভারনাইট কিছু করা যাবে কি না আমি জানি না, যদি যেত তাহলে ইন্টেরিয়র গভর্নমেন্টই করে ফেলত। তো তারাও তো ফেল করেছে। ইট ইজ এ ফেইলিওর অন দ্যাট পার্ট, নো ডাউট। আর চাঁদাবাজি এটা এমন একটা জিনিস, এটা ওরা ইনস্টিটিউশনালাইজ করে ফেলছে। আপনি মনে করেন চাঁদার ভাগ কিন্তু প্রশাসনও পাচ্ছে, নাহলে কিন্তু সে গিয়ে চাঁদাবাজি করতে পারে কেমনে? তো এর মধ্যে তো পুলিশও তো জড়িত, সে ভাগ পাচ্ছে। আর এদেরকে আবার প্রোটেকশন দিচ্ছে বড় বড় নেতারা, রাজনৈতিক নেতারা, এবং প্রশাসন ভাবছে এরাই তো আগামী দিনে আসবে, তো তারা ওইদিকে একটু সফটলি হ্যান্ডেল করে, চেষ্টা করে, কারণ তাদেরও একটা ক্যারিয়ারের ব্যাপার আছে। তো এই সব কিছু সমন্বয় চাঁদাবাজিটা আসলে থামানো যাচ্ছে না। তবে আমি মনে করি একটা সময় ছিল বিএনপি করেছিল অপারেশন ক্লিন হার্ট, এটা 2003 সালে, এটা কিন্তু বহুল প্রশংসনীয় হয়েছিল। এরকম কিছু কিন্তু ইন্টারিম গভর্নমেন্টও করতে পারত। আর আপনার যদি ইন্টারিম গভর্নমেন্ট যদি এরকম কোনো উদ্যোগ নিত, তাহলে ধরেন এই চাঁদাবাজির সঙ্গে যদি কোনো দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হতো, তখন তো তারা এটার প্রতিবাদ করতো বা প্রোটেস্ট করতো। আপনি যখন চাঁদাবাজ বলবেন তাহলে দলের নামটা বললেন না। চাঁদাবাজের কোনো দল নাই, তাকে চাঁদাবাজি বলতে হবে। আর সে যদি কোনো দলে বিলং করে বা সাইনবোর্ড সে ব্যবহার করে, যেদিন থেকে তাকে চাঁদাবাজ হিসেবে চিহ্নিত করেছেন, সে হি শুড নট বিলং টু দ্যাট দল। ওই দলে সে বিলং করা উচিত। সেক্ষেত্রে দলগুলোকে তো এগিয়ে আসতে হবে। এখন চাঁদাবাজি তো একটা সময় যায় যে টপ লেভেল থেকেও তো প্রমোট করা হয়। আপনার যদি মন্ত্রী, এমপি ইনভলভ থাকে, তাহলে আপনি এটা থামাবেন কি করে? এখন তো মন্ত্রী এমপি নাই, কিন্তু তারা তো একটা ভাব নিয়ে আছে যে আমি আগামীতে মন্ত্রী হব, আমি এমপি হব, আমি বিগত কালেও ছিলাম, এবার আবার হব। তখন কিন্তু প্রশাসন তাদের কাছে সারেন্ডার করে, এবং চাঁদাবাজি ওদেরকেই আগে থামাইতে হবে যে আমি চাঁদার টাকাতে হাত দেব না। তখন ডাউনস্ট্রিমে আপনি সমূল্য উৎপাদিত না করতে পারলেও কিছুটা সহনীয় পর্যায়ে আনতে পারবেন। আমাদের ফ্যাক্টরি চালাতে এখনও আমার যে ট্রাক সাপ্লাই দিত, পরিবহন, এটা বদলাই গেছে। কেমনে বদলাই গেল, ওরাই করে নিছে। তারপর আমি যেখানে ইন্টারনেট সার্ভিস দিই, হয়তো কেবল কোম্পানি ছিল একটা, হয়ে গেল আরেকটা, আমার কিছু করতে হয় না। একটা সেট চলে যাচ্ছে, আরেকটা সেট চলে আসছে, ওরাই করে নিচ্ছে। প্রাতিষ্ঠানিকীকরণ হয়ে গেছে, রাইট। এটা এরকম একটা জিনিস হয়ে গেছে, কিন্তু এগুলো অস্বস্তিকর একটা ব্যাপার, আমাদের ভালো লাগে না। এর থেকে বেরিয়ে আসতে হবে। আর এর থেকে বেরিয়ে আসার দুইটা ফর্মুলা। আপনার কর্মসংস্থান করেন। আপনি যতদিন পর্যন্ত কর্মসংস্থান না করবেন, এই বিশৃঙ্খলাগুলো থাকবে, প্রতিনিয়ত চাঁদাবাজের সংখ্যা বাড়বে, কারণ ওদের কাজ নাই তো। আর কর্মসংস্থান বাড়ানোর জন্য আমি এনবিআরকেও দৃষ্টি আকর্ষণ করি, ওনারা খালি পুরান ফ্যাক্টরি, পুরান মিলের উপরে বারবার লোড দিচ্ছে। ওনাদের মনোযোগ দেওয়া উচিত আমি নতুন করে কি নতুন ইন্ডাস্ট্রি আনতে পারি, নতুন করে। আপনি একেবারে কিছু না পাইলেও টার্নওভার ট্যাক্স তো পাচ্ছেন, যেটা কিন্তু পরিমাণে অনেক কম টাকা না। মনে করেন আমি ট্যাক্স দিতে পারছি না, ভালো করছি না, বা আমাকে সরকার একটা ব্রেক দিল, অ্যাটলিস্ট টার্নওভার ট্যাক্স সে পাচ্ছে। তারপরে আপনার কর্পোরেট ট্যাক্স তো কিছু হলেও পায়, তারপরে
ব্যাংকিং চ্যানেলগুলো ত্বরান্বিত হচ্ছে, আপনার মানি সার্কুলেশন ইন দ্য ইকোনমি মোস্ট ইম্পর্টেন্ট অফ অল। আপনার সবার হাতে কিন্তু টাকা তখন সার্কুলেশনে যাচ্ছে। কিন্তু আপনাদের যদি এখন দেখেন রিয়েল এস্টেট কিন্তু মোটামুটি থেমেই গেছে। রিয়েল এস্টেটের সাথে জড়িত আছে 350টার উপরে ফ্যাক্টরি। তারপরে আপনার মনে করেন আমরা যারা আছি বসে আছি চুপ করে যে এক্সপানশন করছি না, তারপরে গ্যাস পাইলে পাবো কি না, আজকের রেট এত কালকের রেট অত, তাও কালকে যে রেটটা সেট করছেন ওটা কতদিনের জন্য করছেন সেটাও তো আমাকে বলতেছেন না মুখ খুলে। সরকার চাইলে অনেক কিছু করতে পারে, সরকার ক্যান টেক শক, কিন্তু আমি ব্যবসায়ী শকটা নিতে পারবো না। আপনি আমাকে বলেন আগামী 10 বছর তুমি ইনভেস্ট করলে তোমার গ্যাস প্রাইস এত আমি মেনটেন করব, এবং গভর্নমেন্ট ক্যান ডু দ্যাট। কিন্তু আমি একজন ব্যবসায়ী হয়ে যদি এইভাবে ধাপে ধাপে দাম বেড়ে যাচ্ছে, তারপর আমাদেরকে বাধ্যতামূলক আপনার বেতন বাড়াতে হচ্ছে। আপনারা কি তাহলে সরকারের প্রতিপক্ষ হয়ে গেছেন? না, আমরা সরকারের বন্ধু হইতে চাই, আমরা সরকারের বাহুবল হতে চাই। উনি এসএন সাহেব বললেন যেটা হলো দেখা করতে চাচ্ছেন, কিন্তু আপনারা একবারও মিট করতে পারছেন না। হ্যাঁ, এটা দুঃখজনক। এটা আমরা বিটিএমএ থেকে দেখেন, আমি বিটিএমএ বিকেএমএ ও তিনটার মধ্যে আছে, আমরা 13% কন্ট্রিবিউট করি ইকোনমিতে। এটা ছোটোখাটো সেক্টর না, 85% এক্সপোর্ট করি। আমরা একবার ওনার সান্নিধ্যে গিয়েছি, তাও হজবরলভাবে, মানে সেখানে আরও ইন্টারেস্ট গ্রুপ ছিল। আমি মনে করি আমাদেরকে একটা সেপারেট অ্যাটেনশন দেওয়া উচিত, সেপারেটলি ডাকা উচিত, যে আসো তোমার দুঃখের কথা শুনি, আর তোমার কি সাজেশন আছে আমাকে দাও। আর আমরা যখন যাই আমরা শুধু চাই না, আমরা ফর্মুলাও দিয়ে আসি, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, আর এটা করণীয়, এটা করা উচিত, এটা করা উচিত না, আমরা লিখিত দিয়ে আসি। কিন্তু ওগুলো বোধহয় আলমারিতেই ঢুকে যায় আর কি সব কাগজপত্রগুলো। কর্মসংস্থান কিভাবে সৃষ্টি হবে? একজন ইকোনমিস্ট কয়েকদিন আগেই বলেছেন যেটা হলো যে কর্মসংস্থানের জরুরি অবস্থা চলছে। আপনি জানেন যেটা হলো গত 3 বছরে আমাদের এখানে আরও বেশি মানুষ গরিব হয়ে গেছে, অনেকে চাকরি হারিয়েছে, নতুন যারা জব মার্কেটে আসছে জব পাচ্ছে না। তাহলে এই যে একটা বন্ধাত্ব তৈরি হয়ে গেছে, এইটা আপনি দূর করার উপায় কি? একমাত্র উপায় হচ্ছে আপনাকে পরিবেশ দিতে হবে আমাদেরকে ইনভেস্টমেন্ট করার জন্য, আর আমাদেরকে অর্থায়নও করতে হবে। এখন তো কোনো ব্যাংক আমাকে নতুন ফ্যাক্টরি তো যাক দূরের কথা, কাঁচামালও সময় মতো ইম্পোর্ট করতে পারছি না আমরা। আজকে আমি এখানে আসার আগে গভর্নর সাহেবের সাথে দেখা হয়েছিল, ওনাকেও চেষ্টা করেছি কিছু আলোকপাত করার জন্য দেশের সার্বিক অবস্থা। আর এরপরে মিটিং করেছি ব্যাংকের সাথে। ব্যাংক আমাদের বিভিন্ন জিনিস নিয়ে তৎপর আছে, যে আমরা কেমন করছি না করছি এগুলো দেখছে। তো ব্যাংকের এখন নতুন করে ক্লায়েন্ট ক্রিয়েট করার কোনো অ্যাপিটাইট নাই, কারণ তার কাছে ওই টাকাও নাই। তো কর্মসংস্থান কোত্থেকে হবে বলেন? আর যারা বাস্কেটে আছে, তার ঝুড়িতে যে ফ্যাক্টরিগুলো আছে, তাদেরকেও তো তারা সময় মতো ফাইন্যান্স দিচ্ছে না। তো আমার আজকে প্রস্তাব ছিল আপনারা ঢালাওভাবে রিশিডিউল অ্যালাউ করেন। রিশিডিউল কিন্তু খারাপ জিনিস না, আপাতত দৃষ্টিতে দেখা গেলে মনে হয় যেন রিশিডিউল খারাপ জিনিস। একটা স্পিনিং মিল করতে এসএন জানে 600 কোটি টাকা লাগবে। আমার কিন্তু এই 600 কোটি টাকা গত 15 বছর আমি ব্যাংকে পুরো দিয়ে দিছি। তাইলে আমার 600 কোটি টাকার একটা অ্যাসেট আমার কাছে আছে, যেটা আপনি আজকে করতে গেলে লাগবে। ঠিক আছে, আপনি নতুন করে ক্লায়েন্ট তৈরি করেন না, আমি এখন বিপদে পড়ছি, আমার 50 কোটি টাকা লাগবে আমার তুলা কেনার জন্য, বা 100 লাগবে। যেখানে 600 কোটি টাকার অ্যাসেট আছে, আপনাকে 100 দিতে নির্ভয় দিতে পারেন। আমাদের দেশে প্রায় 250টা পেপার মিল, এবং সেখানে প্রচুর পরিমাণ ভ্যালুয়েশন হয়, কর্মসংস্থান হয়, পুরো জাতির পেপার কিন্তু আমরা সাপ্লাই দেই। এখন যেটা শুনতে পাচ্ছি, কর্ণফুলী পেপার মিল নাকি ডিসইনভেস্টমেন্টে যাচ্ছে এবং চাইনিজটা নিয়ে নেবে। ওরা যদি এখানে একটা ফ্যাক্টরি করে, আমার কিন্তু 200টা বন্ধ হয়ে যাবে, কারণ ওরা তো জানেন তো ওরা কী ক্যাপাসিটি করে আসে। তো ওদেরকে জমিও দিলাম আমরা, তারপরে ফ্যাক্টরিও দিলাম, ইনফ্রাস্ট্রাকচার দিলাম। তো আমি লোকাল ইনভেস্টরকে দিই, অথবা আমার সরকার নিজেই করুক। তো এইভাবে যদি আমরা চিন্তা করি যে হ্যাঁ এই সরকার ব্যবসায়ী হয়ে যাবে, তাহলে আর আমাদের ব্যবসা করার কী দরকার? আমি পেপার মিলটা দিলাম কেন? আমার ব্যবসায়ী আবার উঠে আসবে, কর্ণফুলী পেপার থেকে বড় পেপার মিল করবে। কর্ণফুলী পেপার মিল কিন্তু বড় না, ছোট তো, কিন্তু ওয়ার্কার হচ্ছে 5000 খুব সম্ভবত, 30 টন। আমার পেপার মিলে হয় 300-400 টন। আপনার কাছে আবার আসবো, যেমনটা জি প্লিজ। আমি রাসেলের সাথে একটা জিনিস অ্যাড করি, যে আপনি যেটা কর্মসংস্থানের কথা বললেন না, আমি দেখছি যে এই সরকারের খুব বড় একটা সাফল্য আছে কর্মসংস্থান এবং বিনিয়োগে, সেটা হলো অটোরিকশা। লাখ লাখ লোক অটোরিকশা নিয়ে নামছে এই দেশে, লাখ লাখ অটোরিকশা নামছে। টেসলা এইটার আসলে কারণটা অন্য। কারণটা হলো
এই যে আমরা যে অন্যখানে বিনিয়োগ করতে পারি নাই ব্যবসায়ীরা, অন্য কোথাও আমাদের কর্মসংস্থান আমরা বাড়াতে পারি নাই, বরঞ্চ হাজার হাজার লোক কর্মহীন হয়েছে। তার প্রমাণ হলো এই যে অটোরিকশার জন্য এখন আপনার বাংলাদেশের কোথাও আপনি মুভ করতে চলতে পারবেন না। এই বিষয়টা যে মানে আমরা বলি যে সরকারের ফেসবুক ভিত্তিক বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার একটা চেষ্টা, আর লোকাল বিনিয়োগ হিসাবে অটোরিকশা মাঠে নামানো, কারণ ওই যে যেহেতু কর্মহীন হয়ে পড়েছে লোকজন, এর বাইরে আসলে এই বিনিয়োগে কোনো সাফল্য সরকার। বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে আমাদের এখানে একটা সামিট হয়েছে, কিন্তু আমাদের লোকাল বিনিয়োগকারী যারা আছেন তাদেরকে দেখেন বিদেশি বিনিয়োগকারী কখন আসবে বা কেন আসবে বা কি দরকার, আমি 3টা কোশ্চেন করি। বিদেশি বিনিয়োগকারী আমার প্রথমত দরকার টেকনোলজিক্যাল নলেজ ট্রান্সফারের জন্য। আমার বিদেশি বিনিয়োগকারী যদি সেটা আমার লোকাল ব্যবসায়ীরা যদি সেই ব্যবসাটা করতে পারে, তাহলে কখনোই সেখানে বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করাটা উচিত না। আমার থিওরিটা আলাদা, আমি জানি না রাসেল ভাই একমত হবেন কিনা। যেখানে ওই ব্যবসাটা করে বাংলাদেশি একজন ব্যবসায়ী তার পুরো প্রফিটটা বাংলাদেশি রাখবে, হয়তো বিদেশি সে বেড়াইতে যাবে, আর বিদেশি বিনিয়োগকারী তার প্রফিটটার 90%ই বিদেশি নিয়ে যাবে, 10% হয়তো সে সিএসআরে খরচ করবে। অনেক বড় একটা পার্থক্য। তো যে ব্যবসাটা আমার বাংলাদেশের একজন মানুষ করতে পারে, একজন ব্যবসায়ী করতে পারে, সেই ব্যবসাটা শুধু বিনিয়োগের জন্য বিদেশি ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়াটা উচিত না। যেমন একটা উদাহরণ দিলেন কাগজের, এরকম এখন যদি আপনি বলেন যে না তারা নতুন একটা টেকনোলজি নিয়ে আসবে, এমন একটা কাগজ কারখানা করবে যেটা বাংলাদেশে একটাও নাই, নতুন কিছু তারা শিখাবে, আসুক। তারা সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি করবে যেন আমরা আরও বেশি শিখতে পারি, আসুক। বা তারা বড় বড় ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করবে, নতুন এয়ারপোর্ট বানাবে আরেকটা, প্রয়োজন হয় আসুক। কিন্তু যে ব্যবসাগুলো আমাদের দেশের মানুষ করতে পারতেছে সেখানে বিদেশি বিনিয়োগকারীদের খুব বেশি প্রয়োজন নাই। আর বিদেশি বিনিয়োগকারীরা কখন আসবে? আগে তো আপনি কি ব্যবসা চান, বিনিয়োগ চান, সরকার কি বিনিয়োগ বান্ধব, যেটা রাসেল ভাই বলেন বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করছে? আপনি কি নতুন গ্যাস লাইন দিচ্ছেন? গ্যাস লাইন দিতে উনি একটা ফ্যাক্টরি করার জন্য রেডি আছে, উনি তো ওনার বিএমআরই আটকে আছে, ওনার পুরোনো মেশিন নতুন মেশিন কিনতে পারতেছে না, কারণ আপনি নতুন করে ওনাকে আরও 4টা গ্যাস জেনারেটারের পারমিশন দিবেন না, একে তারই লাইন উনি পাবেন না, কোয়ালিটি বিদ্যুৎ গ্যাস লাইন দিবেন না। তো উনি কীভাবে তাহলে এখন লোকাল বিনিয়োগকারী যেখানে বিনিয়োগ করতেছে না, আপনি গ্যাস লাইন দিবেন না, বিদেশি বিনিয়োগকারীকে আপনি ডাক দিয়ে লাভ কি? ওকে আপনি নিয়ে এই স্পেশাল ইকোনমি ঢোকাবেন, স্পেশাল ইকোনমি ঢোকাইলে হয় জমির রেট অনেক বেশি, না হয় পানি নেই মিরেশ্বরাইতে, যেখানে জমির দাম কম সেখানে পানি নেই, আর যেখানে পানি আছে সেখানে জমির দাম বেশি। তা তারপরে আপনি বিদেশি বিনিয়োগকারী আসবে, আপনি লোকাল বিনিয়োগকারীকে ব্যাংকে থেকে ফান্ড দিচ্ছেন না, রিপিট হয়ে যাচ্ছে কথাগুলা, ফান্ড দিচ্ছেন না, গ্যাসের লাইন দিচ্ছেন না, তো সব কিছু মিলিয়ে তো আপনি কোনো বিনিয়োগের পরিবেশ তৈরি করেন নাই, আপনি বিনিয়োগ আকৃষ্ট করবেন কোত্থেকে? এই জন্য আমি বলি যে বিনিয়োগে এক জায়গাতেই সরকার সাফল্য পাইছে, সেটা হলো রাস্তাতে যথেষ্ট পরিমাণে অটোরিকশা নামানো গেছে। সেটা বন্ধ করে দিলে তো আরও বেকার সংখ্যা। আমি বন্ধ করার কথা বলতেছি না, আমি সাফল্যের কথা বলতেছি, এটা বিশাল একটা সাফল্য। আপনি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি, যারা চাকরি খুঁজছেন তাদের জন্য কি আপনি কোনো সুসংবাদ দিতে পারেন যে আগামী কতদিন পরে চাকরির বাজারটা আবার একটু সচল হবে? আমি যদি বলি আমার তো রাজনৈতিক হয়ে যাবে, যদিও রাজনৈতিক অনুষ্ঠান, আমার জীবনের প্রথম কোনো রাজনৈতিক আলোচনাতেও আসলাম, যে একটা নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই একটা স্টেবল আপনার বিনিয়োগ পরিবেশ আসবে না, আর বিনিয়োগ না হলে চাকরির বাজার কোনো মতেই খুলবে না। বিকজ এটা খুব কমন একটা ফর্মুলা, এটার মধ্যে কোনো মানে খুব রকেট সায়েন্স নাই। বিনিয়োগ দরকার হবে তখনই যখন আমি একটা লং টার্ম কমিটমেন্ট পাবো, এবং লং টার্ম কমিটমেন্ট আমি যদি মিড টার্মও ধরি যে 5 বছরের কমিটমেন্ট, সেটা কিন্তু একটা নির্বাচিত সরকারে দিতে পারবে যে হ্যাঁ আমি আগামী 5 বছর ক্ষমতায় থাকবো, জনগণের ম্যান্ডেট নিয়ে আমি এসেছি, এবং 5 বছর পর্যন্ত অন্তত আমার এই ফর্মুলাটা থাকবে। তখন আমরা ইনভেস্ট করবো যে হ্যাঁ 5 বছর হলে আমার লাস্টে 2 বছর বা 3 বছর বাকি থাকবে, দেখা যাক কী হয়। তখন একটা 7 বছর 8 বছর মেয়াদি বিনিয়োগে যাবে একজন ব্যবসায়ী। আদারওয়াইজ আপনি নির্বাচিত সরকার ছাড়া কোনো মতেই সম্ভব না। আপনার কি মতামত? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। এনসিটিবি আমরা যেটা বলি, ন্যাশনাল টেক্সট বুক কারিকুলাম যে ইয়েটা আছে, বোর্ডটা আছে, তারা প্রতি বছর কিন্তু বই ছাপায় বা কাগজ কিনে বই ছাপানোর ইয়েটা ওয়ার্ক অর্ডারটা দেয়, কিন্তু প্রতিবারই তারা এটা খুব ডিলে করে দেয়। এখন কিন্তু টেন্ডার হওয়ার পরে ওটা ক্যান্সেল করে আবার 2 মাস পিছাইলো, আবার নতুন করে কবে দিবে, হয়তো আগামী মাসে দিবে, করতে করতে এমন এক জায়গায় নিয়ে যাবে যখন আপনার আর বই ছাপানোর সময় থাকবে না। এটা ওরা ডেলিবারেটলি করে, ইচ্ছা করে করে, একটা কৃত্রিম একটা ডিমান্ড তৈরি করার জন্য। এতে সুবিধা কি? তখন বলা হয় যে হ্যাঁ আমার লোকালি আমি পেপারগুলো সাপ্লায়ার পাবো না, তখন ইম্পোর্ট করে আরেকটা গ্রুপ আছে, এটা নিয়ে বাণিজ্য হয়। ইম্পোর্ট করে আবার পোর্টে ড্যামারেজ দেয় না, আবার ডিউটিও দেয় না। তো আপনি ডিউটি ছাড়া মাল এনে আমার মার্কেটে বিক্রি করলেন, আমি তাহলে ইন্ডাস্ট্রিটা দিয়ে কী পাপ করলাম?
এবারও তাই হচ্ছে। আমি আপনার টিভির মাধ্যমে আজকে বলতে চাই, সরকার এটা খতিয়ে দেখা উচিত। বর্তমানে যে উপদেষ্টা এই দায়িত্বে আছেন উনি কিন্তু ডিফল্ট করে গেছেন। হি ইজ লেট বাই 3 months অলরেডি। ওনাকে অ্যাকাউন্টেবল করুক। ডক্টর ইউনূস ওনাকে ডাকুক, জিজ্ঞেস করুক তুমি বইয়ের ওয়ার্ক অর্ডার দিতে পারোনি কেন? 3 মাস তো তুমি পিছিয়ে গেছো, আরও পেছাচ্ছ, এটার মানেটা কি? জনাব রাসেল এবং জনাব এহসান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।